তখন আমাদের অনেক রাগ উঠে যায় বলতে গেলে, এবং আমার পার্টনার সাথে সাথে 999-এ কল করেন। এবং এটা আসলে এক এক জায়গায় এক এক রকম। যেমন আমার অ্যাপার্টমেন্টটাও আমি 6 মাসে কন্ট্রাক্টে নিয়েছি, কিন্তু আমি যদি 3 মাস পরে আমার মাইন্ড চেঞ্জ করি, আমি চলে যেতে চাই, তাহলে খুবই সিম্পল, আমার ডিপোজিটের টাকা ওনারা ফেরত দিয়ে দিবে। তারা করে কি, থালা বাসন ধোয়ার যে পানিটা, হ্যাঁ, ওই পানিটাকে জমিয়ে রাখে পরবর্তীতে কমোডে ইউজ করার জন্য, ওয়াশরুমে ইউজ করার জন্য। মানে কিভাবে সম্ভব? এটা বাঙালিদের জন্য খুবই কমন একটা প্রবলেম। যদি আপনি অন্য কালচারের মানুষের সাথে থাকেন, শেয়ার হাউসে কিচেনে সবাই একসাথে চলে আসছে কখনো দরকার পড়লে, রান্নার সময় একসাথে দেখা হচ্ছে, মানে ওই জিনিসটা ওই আপুটার হাজবেন্ডের ভালো লাগে না। এবং ওই আপুর হাজবেন্ড একটা পর্যায়ে ওই আপুটাকে বাধ্য করে বাংলাদেশে ফিরে যেতে। সেটা আমি যেহেতু আপনাদেরকে বলছিলাম কন্ট্রাক্টে নেওয়া ভালো, কন্ট্রাক্টে নেওয়ার আর একটা নেগেটিভ সাইড হচ্ছে আপনি 6 মাসের কন্ট্রাক্ট করলে। আসসালামু আলাইকুম, খুশবু টক্স থেকে আমি খুশবু চলে এসেছি আজকে অ্যাকোমোডেশন রিলেটেড একটা ভিডিও নিয়ে। সো আমি যেহেতু এখানে বেশ কিছুদিন যাবত আছি এবং আমি বেশ কিছু বিষয় এখানে ফলো করেছি, খেয়াল করেছি অ্যাকোমোডেশন রিলেটেড। আমি বাংলাদেশ থেকে আসার পর আমি কিভাবে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করেছিলাম, এবং আমার যারা ফ্রেন্ডরা আছে, আমার অনেক ক্লোজ কিছু ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি, এবং বাংলাদেশ থেকে কয়েকজনের সাথে পরিচয় ছিল। সো তারাও বেশ কিছু অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন ফেস করেছে অ্যাকোমোডেশন রিলেটেড। কিছু কিছু এক্সপিরিয়েন্সের কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, এরকম টাইপের অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্সও কারো কারোর সাথে হয়েছে। সো সেই সব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য কিছু হেল্পফুল ইনফরমেশন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আমি ইউকের কিছু পার্সপেক্টিভ শেয়ার করব আপনাদের সাথে, কিছু ওয়েবসাইটের নাম শেয়ার করব যেখান থেকে আপনারা হেল্প পেতে পারেন। আবার আমি কিছু রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব সেগুলো কিন্তু ইউকে রিলেটেড, এবং এখানে কে কে কি ফেস করছে, এবং এখান থেকে আপনারা কিভাবে সহজে বাসা খুঁজে পাবেন, শেয়ার হাউস কিভাবে পেতে পারেন, এবং শেয়ার হাউস নিতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করছি। সো ভিডিওটা পুরোটা দেখলে আমার মনে হয় আপনাদের অনেকটাই হেল্প হবে ইনশাল্লাহ। এখানে প্রথম অবস্থায় এসে একটা হোল অ্যাপার্টমেন্ট নেওয়াটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের জন্য। কারণ আমি প্রথমে যখন এখানে আসবো, আমি তো তখন বাংলাদেশের টাকাগুলো খরচ করছি, কারণ এসেই তো আর আমি ইনকাম স্টার্ট করে দেইনি তখনও, তাই না? যেহেতু আমাকে প্রথমেই একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়, বাসার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটা ডিপোজিট কিন্তু আমাকে পে করতে হয় প্রথমে, হ্যাঁ, ল্যান্ডলর্ডকে। সো সেই ডিপোজিটটাও তো আমি বাংলাদেশি টাকা থেকেই পাউন্ডে দিচ্ছি। সো যখন আমি বাংলাদেশি টাকা পাউন্ডে খরচ করব, আমার কিন্তু খরচটা অনেক বেশি মনে হবে এবং গায়ে বাঁধবে। কিন্তু যখন আমি এখানে এসে এখানকার পাউন্ড ইনকাম করব এবং পাউন্ডে খরচ করব, তখন বিষয়টা গায়ে কম বাঁধে আমার কাছে জিনিসটা মনে হয় আসলে। টু বি অনেস্ট, আমি যখন পাউন্ড ইনকাম করছি এবং পাউন্ড খরচ করছি, তখন অতটা কষ্ট লাগে না, মনে হয় না যে এত বেশি খরচ করছি। বাট আমি যখন বাংলাদেশের টাকাগুলোকে পাউন্ডে কনভার্ট করে খরচ করছি, ইটস লাইক এইভাবে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। এখানে আপনি প্রথম অবস্থায় আসলে সবাই এটা বলে, এবং সবাই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে যে তারা শেয়ার হাউসে থাকে। কারণ আপনি যদি ফুল একটা হাউস নিতে যান, আপনার 1000 থেকে 1200 পাউন্ড খরচ হবে, যেটা অলমোস্ট 2 লাখের কাছাকাছি। কিন্তু আপনি যদি একটা শেয়ার হাউস নেন, আপনার 1 লাখের মধ্যে, অর্থাৎ 650 থেকে 750-র মধ্যে আপনি খুব ভালো একটা রুম পেয়ে যাবেন। শেয়ার হাউসে আপনি কিচেন, ওয়াশরুম সবকিছু আপনার শেয়ার থাকবে, বাট একটা রুম আপনি সেপারেট নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আপনি যদি ডিপেন্ডেন্ট সহ আসেন, অর্থাৎ কাপল আসেন, তাহলে আপনাদের জন্য একটা রুম হলেই হয়। আবার যারা সিঙ্গেল আসে, তারা আবার রুমটাও শেয়ার করে। সেক্ষেত্রে হয় কি, যদি 650 পাউন্ডের একটা রুম হয়, তাহলে তার হয়তো 325 বা 350 খরচ করতে হচ্ছে যদি 700 পাউন্ডের একটা রুম হয়, অর্থাৎ 50% তার খরচটা আসে। যারা স্টুডেন্ট তাদের জন্য এটা, যারা একা আসছেন। আর যারা কাপল আসছেন তাদের জন্য 650, 750, 850 বা কখনো 500 বা 450-তেও রুম পাওয়া যায়। এটা হচ্ছে আপনার ভার্সিটি থেকে যদি অনেকখানি দূরে আপনি একটা বাসা নেন, কাইন্ড অফ শহর থেকে একটু দূরে, বেসিক্যালি টাউন সেন্টার যেটাকে বলা হয়, বা হাই স্ট্রিট, বা সিটিটার যে প্রাণ কেন্দ্রটা থাকে, হ্যাঁ, যেখানে অনেক ধরনের শপসও থাকে, অনেক ধরনের কিন্তু মানুষজনের আনাগোনা ওখানেই সব থেকে বেশি থাকে। সো টাউন সেন্টার যেটা, সো টাউন সেন্টার থেকে আপনি যত কাছে বাসা নেবেন, তত আপনার অ্যাকোমোডেশনের প্রাইসটা কিন্তু বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রেও তো তাই, তাই না? বাংলাদেশেও যে কোনো মফস্বল এরিয়াতে বা জেলা শহরগুলোতেও শহরের কাছে যে বাসাগুলো থাকে, ওগুলোর ভাড়া বেশি থাকে, একটু দূরে গেলে বাসা ভাড়াটা কম থাকে। ঠিক সেরকমটাই এখানে। কিন্তু প্রথম অবস্থায় এসে যদি আপনি গাড়ি না নিয়ে নেন, গাড়ি না কিনেন, তাহলে আপনাকে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে, এবং আপনাকে বাসে যাতায়াত করতে হবে আপনার ভার্সিটিতে বা টাউন সেন্টারে। আপনি যখনই আসেন আপনাকে বাস ইউজ করতে হবে, অথবা হাঁটতে হবে 30 থেকে 40 মিনিট। সো এবং বাসের জন্য একটা ওয়েট করতে হবে, এই টাইমটা, প্লাস হচ্ছে বাসের একটা খরচ আছে, হ্যাঁ। সব মিলিয়ে আপনি যদি বিবেচনা করেন, আমি রেকমেন্ড করব প্রথম অবস্থায় এসেই অনেক দূরে বাসা না নেওয়াই ভালো।
চেষ্টা করবেন 50 বা 100 পাউন্ড যদি বেশিও লাগে, বা একা আসলে তো 50 পাউন্ড বেশি লাগতে পারে, আর যদি কাপল আসেন তাহলে হয়তো 100 পাউন্ড বা 80-90 পাউন্ড, 70-80 পাউন্ড বেশি লাগবে। কিন্তু তাও আপনারা চেষ্টা করবেন ইউনিভার্সিটি এবং টাউন সেন্টার থেকে একটু যতটা সম্ভব কাছে আপনাদের অ্যাকোমোডেশনটা ফিক্স করার। না হলে হবে কি, বেশি দূরে হয়ে গেলে আপনি সবকিছু থেকে ডিটাচ হয়ে যাবেন, এরকম একটা ফিল হতে পারে। কারণ আপনাকে প্রথম অবস্থায় অনেক অনেক বেশি ভার্সিটিতে আনাগোনা করতে হবে, টিচারদের সাথে মিট আপ করতে হবে, অনেক মিটিংস থাকবে, ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক ধরনের মিটিংস থাকবে, তারপরে আপনার অ্যাসাইনমেন্ট রিলেটেড গ্রুপ স্টাডি থাকবে। সো সেই গ্রুপ স্টাডিতেও আপনাকে বারবার ইউনিভার্সিটিতে যেতে হতে পারে। সেই কারণে আপনি চেষ্টা করবেন অবশ্যই যতটা সম্ভব কাছে বাসা নেওয়ার। অনেক বেশি কাছে নেওয়া পসিবল না, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, বাট যতটা সম্ভব কাছে নেওয়ার, যাতে 20 থেকে 25 মিনিট ওয়াকিং ডিস্টেন্সটাতে থাকে। 20 থেকে 25 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ইটস নট টু মাচ এখানে। আর গাড়ি নিয়ে ফেলতে পারলে তো তখন যত খুশি দূরে নিতে পারেন, তখন রেন্টটা অনেক কম থাকবে। সো এবার আসি আরো কিছু কথায়, যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যখন খুঁজবেন, হ্যাঁ, অ্যাকোমোডেশনের জন্য আপনি সার্চ করবেন, আপনি শেয়ার হাউস সার্চ যদি করেন, আপনি ওইভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আর এখানে কিছু ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, যেরকম জুপলা, স্পেয়ার রুম, তারপরে রাইট মুভ, অন দ্য মার্কেট। আমি এই নামগুলো সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এই ওয়েবসাইটগুলোতে আপনি ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার মতো করে সার্চ করতে থাকবেন, এবং ওখানে লোকেশন সিলেক্ট করা যায়। আপনি তো আপনার লোকেশন জানতেই পারবেন, আপনার ইউনিভার্সিটি কোথায়, সবকিছু জানতে পারবেন। সো আপনি লোকেশন সিলেক্ট করবেন। আপনি তারপরে শেয়ার হাউস চাচ্ছেন, নাকি ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, নাকি স্টুডিও হাউস চাচ্ছেন, সবই পেয়ে যাবেন। আর স্টুডিও হাউস জিনিসটাকে একটু বলি। স্টুডিও হাউস হচ্ছে একটা বড় একটা অ্যাপার্টমেন্টের মতোই মূলত এটা, কিন্তু একটা বড় স্পেস থাকে। যেমন বাংলাদেশে আমাদের বড় বড় যে অ্যাপার্টমেন্ট গুলো থাকে, ওখানে যেরকম ড্রয়িং রুমটা একটা বড় স্পেস থাকে না, এখানে শুধু দেখা যায় যে ওই বড় একটা প্লেসেই একটা অ্যাপার্টমেন্ট, ওখানে আর কোনো রুম নেই, জাস্ট একটা জায়গার মধ্যেই একটা কোণার মধ্যে একটা কাউন্টার করে হচ্ছে কিচেন বানানো, আরেকটা কোণার মধ্যে ছোট করে একটা ওয়াশরুম দেওয়া। এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকে। যেমন আর স্টুডিও অ্যাপার্টমেন্টে আপনার বেডরুমে কোনো ডোর থাকে না, হ্যাঁ, এরকম আর কি, বেডরুমটা সেপারেট করা থাকে না। যেটা বেডরুম, একটা কর্নারে আপনার বেড থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার কিচেন থাকবে আরেকটা কর্নারে। তো আমার কাছে মনে হয় কি, স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলোতে হয় যেগুলো আর কি সেপারেট না, একই সাথে যেগুলো, তো এগুলো তো আমার কাছে মনে হয় কি, যে রান্নার স্মেলটা বেডরুমে যাচ্ছে, বা বেডরুমের আমি যে জামা কাপড় রাখছি, বা সামহাও আমাদের বাঙালিদের রান্নার তো আসলে একটা স্মেলের একটা ব্যাপার থাকে, অনেক ঝাঁঝালো স্মেল থাকে আমাদের কিছু কিছু রান্নায়। সো রান্নার স্মেলটা পুরো বাড়িতে ছড়িয়ে যায়, যেটা আমার কাছে অত বেশি কমফোর্টেবল লাগে না। যে কারণে আমার কাছে মনে হয় স্টুডিও অ্যাপার্টমেন্টের থেকে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট গুলো ভালো। কিন্তু ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট গুলো আবার অনেক সময় অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, বাট স্টুডিও হাউস গুলো একটু কম এক্সপেন্সিভ থাকে। কিন্তু প্রথম অবস্থায় এসে স্টুডিও হাউসও আপনার জন্য এক্সপেন্সিভ মনে হতে পারে। আমি কিন্তু কাপলদের কথা বলছি, আর যারা স্টুডেন্ট আছেন তারা তো স্টুডিও হাউস নিয়ে 3-4 জনও থাকতে পারেন, আপ টু ইউ, বাট এটা ল্যান্ডলর্ডের সাথে কথা বলে নিতে হবে। তো যাই হোক, যেই ওয়েবসাইটগুলোর নাম বলছি ওখানে ওইভাবে আপনি সিলেক্ট করে কিন্তু চুজ করতে পারবেন। তো এখন শেয়ার হাউসের কথা বলি। শেয়ার হাউসের মধ্যে দেখা যায় যে একটা হাউসের মধ্যে 2টো বা 3টা বেডরুম থাকে, এবং প্রত্যেকটা বেডরুমে আলাদা আলাদা ফ্যামিলি থাকে, বা আলাদা আলাদা কাপল থাকে। এখন কথা হচ্ছে, যদি এমন হয় যে আপনি একটা ফ্যামিলি, তারা 2টো বেডরুমে থাকে, আপনি একটা ফ্যামিলির সঙ্গে থাকবেন, তারা একটা বেডরুম ভাড়া দিবে, বাকি সবগুলো বেডরুম সবগুলো রুম তারা ইউজ করছে। এখন আপনার যে একটা রুম ভাড়া দিবে, এবং আপনি সেই রুমটার সাথে কিচেন ইউজ করতে পারবেন, লিভিং রুম ইউজ করতে পারবেন, এবং ওয়াশরুম ইউজ করতে পারবেন। এখানে এক এক জায়গায় বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস আলাদা আলাদা থাকে, এটা ল্যান্ডলর্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক সময় হয় কি, ল্যান্ডলর্ড থাকে একজন আলাদা, তিনি পুরো বাড়িটাকেই ভাড়া দেন, এবং প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ফ্যামিলি থাকে। বা দেখা যায় যে 2টো বেডরুমের যদি হাউস থাকে, একটা বেডরুমে একটা ফ্যামিলি থাকে, এবং আরেকটা বেডরুমে আপনাকে ভাড়া দিচ্ছে। তো এক্ষেত্রে আপনি খেয়াল করবেন আপনাকে তারা কোনো কন্ট্রাক্ট পেপার দিচ্ছে কিনা। কন্ট্রাক্ট পেপারটা খুবই জরুরি। কেন সেটাও আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো কন্ট্রাক্ট পেপারের যে ব্যাপারটা থাকে, কন্ট্রাক্ট পেপারটা থাকলে হয় কি, আপনাকে তারা যে কোনো সময় বের হয়ে যেতে বলতে পারে না। হ্যাঁ, আপনার কন্ট্রাক্ট পেপার থাকলে হয় কি, আপনি সুন্দর মতো আপনার পছন্দ মতো একটা টাইমে আপনি থাকতে পারেন। আপনার কন্ট্রাক্ট পেপারে সবকিছু লেখা থাকবে, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো লেখা থাকবে। সো
তারা যে কোনো সময় আপনার উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারবে না। এই জন্য চেষ্টা করবেন কন্ট্রাকচুয়াল ভাবেই আপনার অ্যাকোমোডেশনটাকে ফিক্স করার। আর যারা কাপল আসবেন তারা তো ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনটা আপনারা নিতে পারবেন না, তবে যারা সিঙ্গেল স্টুডেন্ট আসবেন তারা কিন্তু ইউনিভার্সিটি থেকে যে অ্যাকোমোডেশনটা প্রোভাইড করা হয় তাদের অনেক ধরনের ক্যাটাগরি থাকে, হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাকোমোডেশনটা ফিক্স করতে পারেন ইউনিভার্সিটির আন্ডারে। আর যারা কাপল আসছেন তাদের জন্য আসলে পার্সোনাল অ্যাকোমোডেশনটাই দরকার। তো এখন শেয়ার হাউস যখন খুঁজবেন, শেয়ার হাউস খোঁজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কন্ট্রাক্ট পেপার পাচ্ছেন কিনা। যদি কন্ট্রাক্ট পেপার নাও পান, অনেক সময় অনেকে বলবে, মনে হবে যে না ল্যান্ডলর্ডটা অনেক ভালো। অনেক সময় হয় কি, একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে ল্যান্ডলর্ডের কাছ থেকে পুরো হাউসটা ভাড়া নেয় এবং সে নিজে ভাড়াটিয়া হয়েও আবার আরেকজনকে ভাড়া দেয়। এটা খুবই নর্মাল, এটা বাংলাদেশেও কিন্তু হয়ে থাকে। সো এক্ষেত্রে হয় কি, তারা আপনাকে কোনো কন্ট্রাক্ট পেপার দেয় না। তাতে করে হয় কি, আপনার মধ্যে সবসময় কিন্তু একটা প্রেশার তারা ক্রিয়েট করে, এমন একটা ভাব করবে তারা যেন আপনি তাদের আন্ডারে। তা তো না, আপনি তো নিজে ভাড়া দিয়ে থাকছেন। সামহাও তারা আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। তবে এই জিনিসটা সবার ক্ষেত্রে না, যাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ তাদের এই ধরনের কোনো প্রবলেম হয় না। সো এরকম অনেকে এখনো আমরা দেখতে পাচ্ছি যে না, তারা দুটো বাঙালি ফ্যামিলি খুব সুন্দরভাবে একসাথে মিলেমিশে আছে। হ্যাঁ, এরকমও কিন্তু হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে উল্টোটা হয়। তো আমি যেটা বলছিলাম যে শেয়ার হাউস নিয়ে কয়েকটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যেহেতু এসেছিলাম আমার পার্টনারের সঙ্গে, এবং আমি বাংলাদেশ থেকে অনেকগুলো এরকম, টু বি অনেস্ট আমি আসলে আপনাদেরকে ওয়েবসাইটগুলোর নাম বলছি, বাট আমি কোনো ওয়েবসাইট থেকে আসলে হেল্প পাইনি, টু বি অনেস্ট। কারণ তখন আসলে ভালোভাবে ওয়েবসাইটগুলো ইউজ করাও জানতাম না। এখানে আসার পর বুঝতে পেরেছি যে কিভাবে আসলে ইউজ করতে হয়। ওখানে কিছু বাংলাদেশি নাম্বার দেওয়া ছিল, আবার কিছু ইউকের নাম্বার দেওয়া ছিল। আমাকে যোগাযোগ করতে হবে হচ্ছে ইউকের নাম্বারে এবং মেইল করতে হবে তাদেরকে। হ্যাঁ, তাহলে হয়তো রেসপন্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট বাংলাদেশি নাম্বারগুলোতে কল করলে হয় কি, ওরা এজেন্ট থাকে, আর ওখানে সাধারণত টিএনটি নাম্বারও প্রোভাইড করে তারা। তো আপনাকে খেয়াল করতে হবে আপনি শনি বা রবিবারে ফোন করবেন না, কারণ সেই সব দিন হচ্ছে ওয়ার্কিং ডে না। সো আপনি চেষ্টা করবেন ওয়ার্কিং ডেতে কল করতে। এই হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আর আরেকটা বিষয়, আমি যখন বাংলাদেশে থাকি তখন আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল। আমরা যারা ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটিতে আসবো, এরকম আমরা সবাই মিলে একটা গ্রুপ করা হয়েছিল, যারা বাংলাদেশ থেকে আমরা এইখানে আসবো, ক্যান্টারবারিতে আসবো, এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে যারা আসবো, ওখানে এরকম যাদের মোটামুটি ভিসা হয়ে গিয়েছিল বা এরকম একটা গ্রুপ ছিল। ওখান থেকে অবশ্য অনেকে আসতে পারেনি, অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। সো আমরা অনেকে যারা এসেছি, তো ওই গ্রুপ থেকে আমার একজন আপুর সঙ্গে পরিচয় হয়েছিল, আমার থেকে বয়সে বড়, এবং সে আমারই কোর্সে মাস্টার্সে এমবিএতেই সে আমরা একই কোর্সে কিন্তু অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আসতে পেরেছি। এবং সেই আপুটা আমার থেকে মোটামুটি 15 দিন আগে ভিসা পায় এবং চলে আসে এখানে। তো ওই গ্রুপে আমরা হচ্ছে নক করি যে কোনো অ্যাকোমোডেশন কারো পরিচিত আছে কিনা। আমরা তখন সেই মুহূর্তে অনেক ওয়ারিড ছিলাম অ্যাকোমোডেশন নিয়ে। তো ওই আপুটা যখন নিজে যেহেতু একটা ভালো অ্যাকোমোডেশন পেয়েছে, আপুটার পরে যারা এসেছিল এবং ওই আপুর পরিচিত ছিল, তো ওই আপুটা সেই স্টুডেন্ট গুলোকে নিয়ে একসাথে বের হয়ে তারা অ্যাকোমোডেশন খুঁজতে, মানে বাসা খুঁজতে বের হয়। এবং এমন অবস্থায় ওর সাথে সবাই সিঙ্গেল ছিল, এবং এমন অবস্থায় একটা ডাবল রুম, অর্থাৎ কাপলদের জন্য একটা রুম ওই আপুটা পায় এবং আমাদেরকে জানায়। আমরাও যেহেতু পোস্ট করেছিলাম যে আসলে কারো যদি এরকম জানা থাকে তাহলে যেন আমাদেরকে জানায়, আমরা কিছুদিনের মধ্যে অ্যারাইভ করব। সো ওই আপুটা তখন আমাদেরকে হেল্প করেন, এবং ওই আপুটা আমরা প্রথম যে বাসাটায় উঠি ওই বাসাটার সবকিছু তথ্য আমাদেরকে দেয়। এবং ওই বাড়িটার যিনি ল্যান্ডলর্ড ছিলেন, ল্যান্ডলর্ড তো অন্য আরেকজন, কিন্তু যিনি ওই বাড়িটার মূলত দায়িত্ব নিয়ে বাড়িটাকে রেন্টে নিয়েছিলেন, এবং সে আরেকটা আমাদের এই রুমটা ভাড়া দিতে চাচ্ছিল। সো ওই আপুটা ওই ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলে। ভদ্রলোক ছিল টার্কিশ, এবং ওই ভদ্রলোকের ফেসবুক আইডি, মোবাইল নাম্বার সবকিছু আমাদেরকে প্রোভাইড করে, এবং আমরা ওই টার্কিশ ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করি। এবং তিনি আমাদেরকে ভিডিও কলে দেখেন। লোকটা অনেক ভালো, খুবই মানে খুবই দারুণ, তার বিহেভিয়ার সবকিছু ভালো, মুসলিম। আমরা সেই জন্য কিন্তু মূলত অথেন্টিসিটি বুঝে তাকে আমরা কনফার্ম করি। এখন তিনি বলেন যে আসলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট না করলে তিনি এটাকে কনফার্মেশন হিসেবে নিবেন না, কারণ কিছুদিন আগেও এরকম একজন বাংলাদেশি কাপল বলেছিল আসবে, তাদের জন্য এই ভদ্রলোক রুমটা খালি করে রেখেছিল, কিন্তু তারা আসেনি আর আলটিমেটলি। মোটামুটি মানে তারা কথা দিয়ে কথা রাখেনি, এরকম একটা ব্যাপার। তো তারপর থেকে ওই লোকটা আসলে অনেক কনসিয়াস হয়ে গিয়েছে যে ডিপোজিট ছাড়া উনি কাউকে কনফার্ম করবেন না। তো ভালো কথা। এখন ওই আমরা তো বাংলাদেশ থেকে আসলে ওই মুহূর্তে টাকা পাঠানোর সোর্সও খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না কিভাবে পাঠাবো। এটা আসলে একটু ট্রিকি। তো ওই আপুটা নিজে থেকে আসলে আলহামদুলিল্লাহ, আপুটা অনেক ভালো, ওনার সঙ্গে আমার এখন অনেক ভালো সম্পর্ক। তো ওই আপুটা নিজে থেকে পাউন্ড দিয়ে, খুবই সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে বাসাটাকে বুক করে রাখে আমাদের জন্য। তো
তো তারপর আমি ধীরে ধীরে টার্কিশ ভদ্রলোক আছেন, ওনার সঙ্গে আমি কথাবার্তা বলে মোটামুটি একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি। এবং উনি হচ্ছে ট্যাক্সি করেন, ওনার একটা মার্সিডিজ আছে, উনি ট্যাক্সি চালান। তো ওনাকে আমরা বলি যে তাহলে আপনি আমাদেরকে হিথ্রো এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত নিয়ে আসেন, তার জন্য কত চার্জ করবেন। তো তার জন্য বেসিক্যালি 150 পাউন্ডস চার্জ করেন নাকি উনি। তো উনি বললো যে তাহিরা, আমি তোমার জন্য 100 পাউন্ডস চার্জ করবো, কোনো সমস্যা নেই, তোমরা আসো, আমি তোমাদেরকে ওখান থেকে রিসিভ করবো হিথ্রো থেকে। হুইচ ওয়াজ আ রিলিফ, কারণ আপনি ল্যান্ড করলেন, আপনি কোথায় যাবেন, কি করবেন, কোন হোটেল নেবেন, আর অতগুলো লাগেজ নিয়ে আপনি এখন কোথায় যাবেন, কি করবেন, এটা নিয়ে কিন্তু একটা বড় হেডেক থাকে। তো যখন উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে তুমি তো আমি তোমাদেরকে রিসিভ করবো, এটা একটা বড় রিলিফ ছিল। হ্যাঁ, আর উনি সব সময় যোগাযোগের মধ্যে ছিলেন এবং আলটিমেটলি আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করেন। আমরা কোনো রকম হ্যাসেল ছাড়া আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের সব কাজ শেষ করে উনার গাড়িতে আমাদের লাগেজগুলো তুলে উনি আমাদেরকে সুন্দর করে রিসিভ করে আমাদেরকে বাসায় নিয়ে আসে। এবং বাসায় আসার পরে বলে তোমাদের তো কিছু শপিং করতে হতে পারে, চলো তোমাদেরকে শপিং এ নিয়ে যাবো। উনি ফ্রিতে আমাদেরকে আজদায় নিয়ে গিয়ে বলতে হচ্ছে উনি যে আজদায় নিয়ে যাওয়ার যে খরচটা সেটা আর নেননি। উনি আমাদেরকে আজদায় আমরা গেলাম, আমাদেরকে সময় দিল, আমরা সুন্দর মতো আমাদের মতো শপিং করলাম, করার পর উনি আবার আমাদেরকে কিন্তু আজদা থেকে নিয়ে বাসায় দিলেন। এবং তারপর আমরা আমাদের বাকি টাকাটা ডিপোজিট করলাম এবং উনি আমাদেরকে সব রুলস শিখিয়ে দিলেন যে এই করতে হবে, মাসের এত তারিখের মধ্যে রেন্ট দিতে হবে, এই সব বিষয়। তো এই বাসাটা ছিল হচ্ছে টাউন সেন্টার থেকে মোটামুটি 30 মিনিটের দূরত্বে। এবং প্রথম প্রথম সবকিছু ভালো যাচ্ছিল এবং বাসাটার সব থেকে বেস্ট বিষয় হচ্ছে বাসাটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমরা খুবই প্রাইভেসি নিয়ে থাকতে পেরেছি। কেমন যে ওটা একটা শেয়ার হাউস মনেই হতো না, মনে হতো যে আমরা একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আছি, যদিও দোতলা ডুপ্লেক্স বাড়ি। উনি থাকতো না বাসায়, মাঝে মধ্যে আসতো যেত এরকম, যেহেতু উনি কোনো ফিক্সড জব করেন না, উনি যেহেতু ট্যাক্সি করেন। আর উনি একজন একটা মানুষ, অত বড় বাড়িতে খুব একটা বদারিং মনে হতো না। ওনার একটা বেডরুম উপর তলায়, তো আমাদের বেডরুমটাও ছিল উপর তলায়, আর নিচে ছিল কিচেন, লিভিং রুম, এই তো। তো উনি একটা রুমে থাকতো, আমাদের কাছে এই জন্যই ভালো লেগেছে যে অনেক বেশি গ্যাদারিং নাই বাসার মধ্যে। এই জন্য আমরা মূলত ওই শেয়ার হাউসটা কনফার্ম করেছিলাম সবকিছু বিবেচনা করে। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে রান্না বান্না নিয়ে ওনার একটা সমস্যা হচ্ছে। আমাদের রান্না বান্না নিয়ে আমরা যখনই রান্না করি তার কাছে স্মেলে প্রবলেম হয়, বলে যে তুমি কি রান্না করছো, এই সে। আর আসলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, টু বি অনেস্ট। প্রথম দিকে আমরা একদিন শুটকি রান্না করেছিলাম, আমাদের শুটকি অনেক পছন্দ। যেদিন শুটকি রান্না করি ওই দিন তো উনি ভাবে যে আসলে আমরা কি না কি খাই। ওই যে ওনার মধ্যে একটা বাজে একটা আমাদের প্রতি একটা ইমপ্রেশন তৈরি হলো যে আমরা বাঙালিরা মনে হয় না জানি কি খাই, এত ভয়ঙ্কর বাজে স্মেল। সত্যি আমি ছোটবেলায় যখন শুটকি খেতাম না, শুটকি রান্না হলে আমি ছাদে গিয়ে বসে থাকতাম। রান্নার সময় একটা হয়তো খারাপ একটা স্মেল আসে, যেটা এখন আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, খুবই স্বাভাবিক। তো রান্না বান্না নিয়ে একটা প্রবলেম, এটা এটা শুধু আমাদের সাথে না। আমি এই এত কথা এই জন্যই বলছি, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে এটা খুবই রেলিভেন্ট একটা সমস্যা এখানে। এবং এটা বাঙালিদের জন্য একটা, বলবো যে এটা একটা খুবই কমন একটা প্রবলেম যদি আপনি অন্য কালচারের মানুষের সাথে থাকেন শেয়ার হাউসে। হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের এই স্টোরিটা শেষ হয় খুবই বাজে ভাবে, খুবই বাজে একটা ঘটনা ঘটে। তো আমরা যখন রান্না বান্না করি উনি মাঝে মধ্যে এরকম টুকটাক কথা বলতো। উনি তো থাকতো না বাসায়, বাট যখনই রান্না করতাম তারপর একদিন বললো যে তুমি কি উপরে খাবার নিয়ে এসেছো কোনো কারণে। আমি বললাম যে না, উপরে কেন খাবার নিয়ে আসবো, আমরা তো নিচে খাই ডাইনিং টেবিলে। তো বললো যে তাহলে উপরেও স্মেল চলে আসে। তখন এখন ওনার বাসার ভেন্টিলেশন সিস্টেম যদি ভালো না থাকে, একটা জিনিস রান্না করলে পুরো বাড়িতে স্মেলটা ছড়িয়ে যেত। জানালা খোলা যেত না, কারণ তখন অনেক ঠান্ডা ছিল। তো আমি উইন্ডোটা ওভাবে খুলতাম না, তারপরও রান্না করলে একটু খুলে দিতাম। আর ইউকের বাসাগুলো বা হাউসগুলো সাধারণত এমন যে একটা কোনায় একটা কিছু হলে বা রান্না, বিশেষ করে রান্না, ছোট কোনো রান্না করলে পুরো বাড়িতে স্মেলটা ছড়িয়ে যায় এবং উপরেও স্মেলটা চলে যায়। তাতে করে হয় কি, উনি বলে যে না আমি ঘুমাতে পারি না তোমাদের রান্নার স্মেলে, এই সেই। মানে এইভাবে না, বাট উনি এরকম করে টুকটাক কথা বলতো। তারপরও আমরা কিন্তু 2 মাস থেকেছি। তো লাস্টের দিন যেটা হয়, লাস্টের দিন আসলে আমি আমি অনেক টায়ার্ড ছিলাম, আমরা কাজ থেকে এসেছি, উনিও রাত যেহেতু, উনিও কিচেনে বসে, মানে লিভিং রুমে বসেছিল। কিচেন আর লিভিং রুমটা একসাথে, এটা ছিল একটা প্রবলেম। তো উনি লিভিং রুমে বসেছিল আর আমরা কিচেনে রান্না বান্না করে, আমরা হচ্ছে ওপেন কিচেন ছিল, আমরা খাবো। তো খুব তাড়াহুড়া করে আমরা হচ্ছে ডিম ভাজি করছিল আমার পার্টনার। সে হচ্ছে পেঁয়াজ কেটেছে এবং তিনি কিন্তু একজন এক্সপার্ট এবং এইসব ফুড রিলেটেড হাইজিন মেনটেন নিয়ে কাজ করেছেন তিনি, এবং তিনি এই জিনিসগুলো খুবই ভালোভাবে মেনটেন করেন। কেন বলছি, তার কারণ হচ্ছে উনি যখন পেঁয়াজটা কাটলেন, পেঁয়াজ কেটে উনি পানি দিয়ে হাত ধুয়েছেন, হাত ধোয়ার পরে ফ্রিজটা খুলে ডিম বের করবে।
এখন ফ্রিজ যখন উনি খুলেছেন তখন ওই টার্কিশ ভদ্রলোক একটু রুডভাবে বলে উঠেছে যে তুমি এভাবে কেন ফ্রিজ ধরলে, তোমার হাতটা ধুয়ে তারপর ফ্রিজ ধরা উচিত। তখন আমার পার্টনার বলেছে যে আমি তো হাত ধুয়ে ফ্রিজ ধরেছি। বলে যে না, তুমি নর্মালি হাত ধুয়েছো, তুমি ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে। সে পেঁয়াজটা ধরেছিল বাম হাত দিয়ে, আর বাম হাত দিয়ে ধরে পেঁয়াজটা নাইফ দিয়ে কাটছিল, সো তার পেঁয়াজের সাথে ইন্টারাকশন হয়েছিল বাম হাতে। সে ফ্রিজটা খুলেছে ডান হাত দিয়ে, তারপরও কিন্তু সে ভালোভাবে হাতটা ধুয়ে, দুই হাতই ভালো করে ধুয়ে ফ্রিজটা ধরেছে, কারণ এটা তার কমন সেন্স, সে নিজে থেকেই কাজটা করেছে। কিন্তু তারপরও ওই টার্কিশ ভদ্রলোক এই কথাটা বলে উঠলো এবং আমার জিনিসটা খারাপ লাগলো। আমি বলে উঠলাম যে আপনার এভাবে রুড ভাবে কথা বলা উচিত না ওনার সাথে, আপনার উচিত আপনি পোলাইট ভাবে বলতে পারেন, আপনি এভাবে রুড ভাবে কথা বলা আপনার উচিত না ওনার সাথে। এভাবে যখন আমি বলি তখন ওই টার্কিশ ভদ্রলোক সাথে সাথে বলে ওঠে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে আজকে নোটিশ দিচ্ছি, তোমরা 1 মাসের মধ্যে বাসা ছেড়ে দাও। তখন আমার পার্টনার খুব রিয়াক্ট করে বলে যে আপনার ইচ্ছা মতো আপনি এভাবে নোটিশ দিয়ে দিবেন। উনি বলে যে অবশ্যই আমি পারি, আমি চাইলে যে কোনো সময় তোমাদেরকে এই বাসা থেকে বাইরে যাওয়ার জন্য বাধ্য করতে পারি। তখন আমাদের অনেক রাগ উঠে যায় বলতে গেলে, এবং আমার পার্টনার সাথে সাথে 999-এ কল করেন এবং একজন পুলিশ ওর সাথে সাথে কল ব্যাক করে, এবং আমরা এই সম্পূর্ণ ঘটনাটা তাদেরকে খুলে বলি। এবং ঘটনাটা অফেন্ডেড কেন আমি বলি, হ্যাঁ ওনার রাইট আছে, উনি বের করে দিবে। উনি আসলে বলেছিল যে আমি চাইলে তোমাদেরকে কালকে এখান থেকে, এই বাসা থেকে বের করে দিতে পারি, যেই কথাটা আমাদের আসলে খুব গায়ে লেগেছিল। এবং আমরা সাথে সাথে এই সবকিছু জানাই এবং ওনারা বলে যে ঠিক আছে, ওনারা 2-1 দিনের মধ্যে এটা নিয়ে স্টেপ নিবে এবং ওনারা ইনভেস্টিগেশনের জন্য এই বাসায় আসবে। তো উনি আসলে বেশ রুড ছিল। আমি খুব শর্টে বিষয়টা আপনাদের সঙ্গে বললাম, এবং এটা যদি বাংলাদেশ হতো একটা মারামারির সিচুয়েশন হয়ে যাচ্ছিল বিষয়টা। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, আমি আমার পার্টনারকে খুব কুল করার ট্রাই করছিলাম, বাট এটা আসলে একদিনের বিষয় না, এটা অনেক দিন। উনি এরকম বলতে বলতে আমরা আসলে শুধু শুধু ঝামেলা নিতে চাচ্ছিলাম না যে অ্যাকোমোডেশন আবার আরেকটা খুঁজে বের করা, এটা খুবই একটা আমাদের জন্য ডিফিকাল্ট ব্যাপার। বা আমাদের এখন এসেই সাথে সাথে আমরা অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা করব নাকি জব নিয়ে চিন্তা করব, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যে ইউনিভার্সিটিতে নতুন নতুন সব পড়াশোনার সিস্টেম, ওগুলোর সাথে কোপ আপ করতে হচ্ছে, নতুন জব, নতুন জায়গা, নতুন রাস্তাঘাট, সবকিছুর সাথে কোপ আপ করতে হচ্ছে। এখন বাসায়ও যদি এগুলো নিয়ে আমরা আবার নতুন আরেকটা বাসা খোঁজা শুরু করি, সেটা আমাদের জন্য কিন্তু অনেক একটা হ্যাসেলের ব্যাপার। তো এই জন্য মানে বাসাটা ভালো হওয়াটা বা ভালো একটা বাড়িতে থাকা কিন্তু আলহামদুলিল্লাহ একটা ব্লেসিং। এখন বুঝি, হ্যাঁ এখন আমি যে বাড়িটাতে থাকি, আমার যে অ্যাপার্টমেন্টটা আলহামদুলিল্লাহ এত শান্তির, এটা আসলে দোয়া করতে হবে সবারই যে ভালো একটা বাসা ম্যানেজ হওয়া, ভালো একটা অ্যাকোমোডেশন ম্যানেজ হওয়া একটা বড় ব্যাপার এখানে। সো এই তো, তারপরে ওনার সঙ্গে তো ঝামেলা হওয়ার পরে আসলে উনি ওই রুম থেকে চলে যায়, বাট উনি পাশের রুম থেকে ভালোভাবে বুঝতে পারে যে আমরা আসলে পুলিশের সাথে কথা বলেছি। এবং এই ঘটনার পরে ওই টার্কিশ ভদ্রলোক, আমরাই তারপর সাথে সাথে বলে দিলাম যে আমরা নেক্সট মান্থে চলে যাব, আমরা আর একটা নতুন বাসা খুঁজবো এবং বাসা পেলে সাথে সাথে চলে যাব। পরের দিন উনি আবার খুব ঠান্ডা হয়ে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বললো, এবং পুলিশের সঙ্গে কথা বলার পরে বুঝতে পারলাম এই লোকটা এত বেশি পোলাইট হয়ে গেল এবং এতই চুপ হয়ে গেল, আমাদের সঙ্গে এত ভালোভাবে কথা বলা শুরু করলো। মানে কথাই বলতো না। ফার্স্ট অফ অল উনি যেহেতু একা একজন মানুষ, আমার একটু আসলে মায়া লাগলো পরে, এই জন্য আমি জিনিসটাকে আর ফার্দার আর এলাবোরেট করলাম না। আমি আসলে আর বেশি দূরে এই জিনিসটাকে নিয়ে যাইনি, টু বি অনেস্ট। আমার পার্টনারেরও মায়া লাগলো ওনার জন্য, যে ঠিক আছে থাক, আমরা যেটা বলেছি বা যেটা করেছি যথেষ্ট করেছি। ওনার সঙ্গে আমরা মিউচুয়াল করে নিই যে ঠিক আছে আমি বাসা পেলে চলে যাব, এবং উনি আমাদেরকে একটা ডেডলাইন দেয় যে পরের মাসের এত তারিখ, হ্যাঁ একটা একটা কনভিনিয়েন্ট একটা টাইম লাইন উনি আমাদেরকে দেয়। তো এরই মধ্যে আমরা বাসা খোঁজা শুরু করি। এখন এই ঘটনার পর এখানকার দেখেন কেমন, এখানকার পুলিশের বিষয়গুলো একটু বলি তাহলে। এর মধ্যে আমার কাছে প্রায় 2 দিন পর পরই পুলিশ স্টেশন থেকে কল আসে, কেন্ট পুলিশ থেকে কল আসে এবং জানতে চায় যে কি অবস্থা এখনকার। প্রথম দিন যখন পুলিশকে জানাই তখন ওরা খুবই অ্যাপোলজি করলো। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে এখানে বেশ একটা সম্মানের জায়গা আছে, হ্যাঁ যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো পুলিশরা অনেক অ্যাপোলজি করলো, যে পুলিশটার সাথে আমার কথা হয়েছিল উনি অনেক অ্যাপোলজি করলো যে আসলে একেবারেই এই ধরনের এক্সপিরিয়েন্স তোমার হওয়াটা একেবারেই কাম্য না। তুমি এরকম একজন ইমিগ্রেন্ট, তুমি এসেছো এখানে নতুন, তোমার পড়াশোনায় ফোকাস করতে হবে। এখন তোমার বাড়িতে যদি তুমি এরকম এরকম অশান্তি হয়, আমরা বিষয়টা বুঝি, আমরা এই তোমার কষ্টটা বুঝতে পারছি এবং আমরা খুবই সরি যে তুমি এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছো। সো আমি রেকমেন্ড করবো যে তুমি যত দ্রুত পারো একটা বাসা, ভালো একটা বাসা খুঁজে মুভ করো। তো আমিও তার সঙ্গে একমত হলাম যে হ্যাঁ আমি মুভ করব। তো এই তো এরকম উনি আমার সঙ্গে অ্যাপোলজি করে তারপর বললো যে আমরা ইনভেস্টিগেশনে যাব, যদি উনি যেহেতু উনি যেটা করেছে এটা আসলেই অন্যায়, আমরা এটা নিয়ে ফার্দার
ইনভেস্টিগেট করব। হ্যাঁ, এর পরের দিন দেখি সেই টার্কিশ ভদ্রলোক পুরো বাড়ির বাইরে আনাচে কানাচে পরিষ্কার করতে শুরু করলো। এবং আরেকটা কথা বলে রাখি, বাসাটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই টার্কিশ ভদ্রলোকটা আমাদেরকে তেমন কোনোই কাজ করতে দিত না। উনি সব কাজ করতো, বিনের ময়লা ফেলানো থেকে শুরু করে সব ধরনের কিচেন পরিষ্কার বা ডিপ ক্লিনিং উনি রেগুলারলি এগুলো করতো। ওনার মধ্যে একটু ওসিডির প্রবলেম আমার কাছে মনে হয় আছে। উনি পরিষ্কার জিনিসও পরিষ্কার করতে থাকে এবং সারা দিনে ওনার শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং বাইরে কিছুটা ট্যাক্সি চালায়। এইটাই উনি সারাদিন ওনার এইভাবেই চলে যায়। উনি যখন বাসায় থাকে পরিষ্কার করতে থাকে, পুরো বাড়ি ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন, তারপরও উনি পরিষ্কার করতে থাকে। তো যাই হোক, এটার জন্য আমরা অনেক আরামেই ছিলাম, আমরা পরিষ্কার একটা বাড়িতে থাকতে পেরেছি এবং আমাদের তেমন কোনো কাজও করতে হতো না, যেহেতু আমরা অনেক টায়ার্ড থাকতাম, নতুন জব, পড়াশোনা ছিল, চাপ ছিল। তো যাই হোক, উনি সবকিছু করতো। এখন তারপরে যেটা হলো, তো উনি পরের দিন দেখে আরো বেশি করে পরিষ্কার করা শুরু করলো, বাইরের ঘাস লতা পাতা সবকিছু কাটা শুরু করলো, অনেক ভালোভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করলো, কারণ উনি জানে পুলিশকে যখন আমরা জানিয়েছি পুলিশ অবশ্যই আসবে। তো ঠিক একদিন পরে পুলিশ স্টেশন থেকে, ক্যান্ট পুলিশ থেকে আমাকে আবার কল করা হলো এবং আমার বর্তমান পরিস্থিতি জানতে চাওয়া হলো। তো আমি আমার বর্তমান পরিস্থিতিটা জানাই যে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। আসলে তখন উনি ওভাবে বলেছিল যে আমাদেরকে পরের দিনে চাইলে উনি বের করে দিতে পারে, যেটা তো আসলে ওনার এইভাবে বলাটা তো আমাদের কাছে খুব খারাপ লেগেছিল, এই জন্য আপনাদেরকে জানিয়েছিলাম। বাট আমি এখন আর চাচ্ছি না বিষয়টাকে নিয়ে আরো দূরে এগোতে। সো আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখন অনেক ব্যস্ততার মধ্যেও আছি, তো আমি আসলে চাই না। হুম। তো এটা নিয়ে প্রথমে আমি বলে দিলাম যে আমি আসলে এটাকে আর ফার্দার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই না। এখন বলার পরেও ওনারা আবার 2 দিন পরে কল করে, ফার্স্ট ফলো আপ কল আবার করে যে আমি ঠিক আছি কিনা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা, আমি নতুন বাসা খুঁজে পাচ্ছি কিনা, কোনো হেল্প লাগবে কিনা। আমি এই মানে ওনাদের সার্ভিসে অনেক হ্যাপি। এবং তারপরেও আমাকে প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু কল করতে থাকে। হ্যাঁ, এবং আমার আমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সবকিছু জানতে চায়। এবং আমি আমার পুলিশরা আমার সঙ্গে যেই কোঅপারেশনটা করেছে, একদম লাস্টে হাই অফিসিয়াল থেকে আমার কাছে কল আসে যে কেন পুলিশের সার্ভিস আমার কেমন লেগেছে। একদম এটা কোনো অটো জেনারেটেড কল ছিল না, এটা একদম একজন পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল আমাকে কল করে, খুব হায়ার অফিসিয়াল কেউ আমাকে কল করে সব ডিটেল জেনেছে যে যে আমার সঙ্গে কথা বলেছিল সে আমার তথ্যগুলো ঠিক মতো নিয়েছিল কিনা, এরপর ফার্দার মুভমেন্ট গুলো তারা ঠিকঠাক ভাবে করেছিল কিনা, পরের অ্যাকশন গুলোতে তারা ঠিকভাবে সার্ভিস দিয়েছিল কিনা, মানে সবকিছু নিয়ে আমার সঙ্গে কিন্তু এটা নিয়ে অনেক ধরনের কথা বলে। তো আমার কাছে এই দেশের এই সার্ভিসটা, সব পুলিশদের এই সার্ভিসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা ওই বাসাটা তারপরে সুন্দর মতো, আমরা লাস্টে ওনাকে সরিও বলি, উনি আমাদের থেকে অনেক বয়স অনেক বড়, প্রায় 50 বছর বয়স হবে উনার, 45-50 বছর বয়স হবে। তো আমরা দুজনেই বলি যে আসলে সরি। তখন উনি বলে যে না না, এটা হতেই পারে। তো আমরা খুব মিউচুয়ালি কিন্তু সুন্দর করে বাসাটা ছেড়ে এই বাসাটায় চলে আসি। এবং আলহামদুলিল্লাহ এই বাসাটা এখন পর্যন্ত আমরা বেশ কিছুদিন, প্রায় 3 মাসের বেশি আছি, কোনো সমস্যা নেই। এখন আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আছি, যেটা অনেক বড় সড়ো আমাদের। আর ওই রুমটা, আগের বাসার রুমটা কিন্তু অনেক ছোট ছিল। হ্যাঁ, তারপরে ওটার ভাড়া ছিল অলমোস্ট 1 লাখের উপরে, 750 ছিল। এবং তার থেকে আরেকটু বেশি দিয়ে আমরা অ্যাপার্টমেন্ট এখন নিতে পেরেছি। যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, আসলে পাউন্ড ইনকাম করে যখন পাউন্ড খরচ করবেন অত বেশি গায়ে লাগে না। যাই হোক, বৃষ্টি শুরু হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব। এখন আরেকটা যে বিষয় বলছিলাম, যেটা শুনলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, কিছু কিছু বাঙালি সিলেটি পরিবার আছে যারা যারা শেয়ার হাউসে একটা করে রুম ভাড়া দেয়, এবং যেই ওই রুমের যে টেনেন্ট আসে তার সঙ্গে তারা কি কি আচরণ করে, সেটাই কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিব। তো প্রথমত, আমাদের যে গ্রুপটার কথা বলছিলাম, বাংলাদেশ থেকে যে গ্রুপের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়েছে, ওই গ্রুপে একটা আপু ছিল, দুটো বাচ্চাকে নিয়ে। দেখেন তার অ্যাকোমোডেশন নিয়ে কি পরিমাণ ক্রাইসিস হয়েছে। একটা বাচ্চা 11 বছরের, আর একটা বাচ্চা প্রায় 1.5-2 বছরের। হ্যাঁ, এই দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু আপুটা আসে ইউকেতে সাহস করে, হাজব্যান্ড ছাড়া। তো ওনার হাজব্যান্ড পুলিশে আছে বাংলাদেশে। তো উনি দুটো বাচ্চা নিয়ে আসেন, এবং দুটো বাচ্চা নিয়ে এমনও দিন উনি পার করেছে, আসার পর উনি পার্কে রাত কাটিয়েছে। হ্যাঁ, মানে উনি বাসা পাচ্ছে না, উনি হোটেলে কোথায় যাবে, উনি উনি পুরো ক্লুলেস, মানে এত কষ্ট করে, এত ঝামেলার মধ্যে দিয়ে সে সময় পার করেছে। তারপর অনেক দূরে, ক্যান্টারবারি থেকে অনেক দূরে একটা
জায়গা, সেখানে ওনার একজন আত্মীয় আছেন, তার বাসায় কিছুদিন থাকে, প্রায় 11-12 দিনের মতো থাকে, ওখানেই উনি ভালো ছিল। এবং তারপর একটা সিলেটি পরিবারের বাসা ভাড়া নেয়, এবং ওই বাসাতে উনি কি কি ফেস করেছে। ওই বাসাটা প্রথমত নাকি অনেক নোংরা থাকতো, পরিষ্কার করা হতো না ঠিক মতো। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, মানে আপনারা তো নর্মালিও অনেক যখন মানুষের সাথে মিশবেন অবাক হবেন যে মানুষ এরকমও হয়, বাট এই সব দেশে আসার পরে বোঝা যায় আসলে এটা তো ইমিগ্রেন্টের কান্ট্রি। তো এখানে অনেক দেশের, অনেক কালচারের, বাংলাদেশেরই অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে। সো মানে এটা শোনার পর আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তারা করে কি, থালা বাসন ধোয়ার যে পানিটা, হ্যাঁ, ওই পানিটাকে জমিয়ে রাখে পরবর্তীতে কমোডে ইউজ করার জন্য, ওয়াশরুমে ইউজ করার জন্য। মানে কিভাবে সম্ভব? তারা এরকম ওই আপুটাকে বলতো যে তুমি পানি বেশি খরচ করবে না, পানি তো বেশি খরচ করতেই দিবে না, গোসল বলে কি এসব দেশে 7 দিনে একবার গোসল করলেই হয়, 2-3 দিন পর পর গোসল করার কোনো দরকার নাই। আর প্রতিদিন গোসল করার তো দরকারই নাই। ওনার দুটো বাচ্চা, বাচ্চাদেরকে অ্যাটলিস্ট একদিন পর পর হলেও গোসল করাতে হবে, ওনারও শাওয়ার নিতে হবে একদিন পর পর হলেও। ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য এই ধরনের অনেক কিছু করতো, লাইট অফ করে দিত দিনের বেলা, পড়তে গেলে লাইট অফ করে অন্ধকারে পড়তে বলতো, মানে অদ্ভুত অদ্ভুত সব অ্যাটিটিউড করতো এই আপুটার সাথে। আর সব থেকে আশ্চর্য বিষয় যে এই নোংরা বিষয়গুলো, যে মানে প্লেট গ্লাস ধোয়ার যে পানিটা, ওই পানিটাকে স্টোর করে রাখতো বড় বড় ডিশে, বালতিতে। মানে এইখানে এসেও, ইউকের মতো জায়গায় এসেও তাদের মেন্টালিটিটা এরকম হয়। আমি বাংলাদেশিদের ছোট করছি না, আমি সিলেটিদের কিন্তু ছোট করছি না, এটা শুধুমাত্র বাংলাদেশিদের প্রবলেম না। এইখানে নাকি অনেকেই এরকম শেয়ার হাউসে এরকম রুম ভাড়া দিয়ে তাদের সঙ্গে নাকি অনেকেই এই ধরনের আচরণ করে। আমি আরো আমার ফ্রেন্ডদের থেকে শুনতে পেয়েছি এগুলো নাকি হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট এটা অনেক বেশি কমন না, কারণ এখানে আসলে ডেফিনেটলি সবার মানসিকতার একটা পরিবর্তন হয়, সবাই ব্রড মাইন্ডেডই হয়। কিন্তু কিছু কিছু অদ্ভুত মানুষজন, মানসিক রোগী টাইপের মানুষজন, যারা মানসিকভাবে অসুস্থ, তাদের এই যে এরকম, তারা যত ইনকাম করে তাদের তাও এই কিপটামি স্বভাবটা যায় না, তাদের এই কৃপণতা স্বভাব থেকে তারা বেরিয়ে আসতে পারে না। তাদের পানি নিয়েও এত ধরনের সমস্যা, শাওয়ার নিতে দিবে না, প্লেট ধুতে দিবে না। আবার ওই আপুটাকে বলতো কি, তুমি প্লেট গুলো রেখে দাও, আমি ধুয়ে দিব। মানে উনি হচ্ছে খুব অল্প পানি দিয়ে খুবই শর্টকাটে প্লেট ধুবে, হয়তো ওই ব্যবহার করা পানি দিয়েই প্লেট ধুবে কিনা আল্লাহ পাক জানে। যাই হোক, এগুলো খুবই অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনে মানুষজন পড়ে। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই দুটো বাচ্চাওয়ালা যে আপুটা, এই আপুটা লাস্টে আরেকটা বাসা পায়, এবং ওই বাসাটা থাকে 4 বেডরুমের একটা বাসা। এবং সেই 4 বেডরুমের বাসায় স্বাভাবিকভাবে বিভিন্ন বেডরুমে বিভিন্ন কাপল। এখন উনি যে বেডরুমটাতে উঠেছে, উনি আর ওনার দুটো বাচ্চা উঠেছে, আমি গিয়েছিলাম ওই বাসাটাতে। তো তারপর যখন ওনার হাজবেন্ড ওই বাসাটাতে আসে এবং দেখে যে প্রত্যেকটা রুমে এরকম তাদের মেয়েদের হাজবেন্ডরা আছে, ছেলে মানুষ আছে, মানে বাসাটা তার কাছে পছন্দ মতো মনে হয় না, তার পছন্দ হয় না। এবং ওই আপুটার যে হাজবেন্ড, যিনি হাজবেন্ড, ওই হাজবেন্ডটা ইউকেতে এসে উনার আসলে প্রথম থেকেই বাজে বাজে কিছু ইমপ্রেশন হয়, উনার ভালো লাগে না এখানের সিচুয়েশন। এবং উনি ওই বাসাটায় এসে উনি প্রথম থেকে অনেক প্রবলেম ফেস করে, মানে ওনাকে রিসিভ করেনি কেউ। যেহেতু ওই আপুটাও তখন এখানে নতুন, তো আপুটাও কাউকে জানতো না। ওই আপুটার হাজবেন্ডটা অনেক কষ্ট করে হিথ্রোতে ল্যান্ড করে, তারপরে অনেক কষ্টে ট্রেনে বাসে ভেঙে ভেঙে আসতে হয় ক্যান্টারবেরিতে। এবং ক্যান্টারবেরিতে এবং ওই দিনটা এত বৃষ্টি, মানে সব মিলিয়ে সিচুয়েশনটা খুবই ঘোলাটে হয়ে যায়। এবং ওই আপুটার হাজবেন্ডটা যখন ওই আপুটার বাসায় ঢুকে এবং বেডরুমে, হাজবেন্ডটা সহ দুটো বাচ্চা সহ ওনারা ওই বেডরুমটাতে থাকে, বাট অন্যান্য বেডরুমেও তো প্রত্যেকটা দেখা যায় অন্যান্য বেডরুমেও তো কাপল আছে। তো কাপলের মধ্যে ছেলে মানুষ আছে, কিচেনে সবাই একসাথে চলে আসছে কখনো দরকার পড়লে, রান্নার সময় একসাথে দেখা হচ্ছে। মানে ওই জিনিসটা ওই আপুটার হাজবেন্ডের ভালো লাগে না। এবং ওই আপুর হাজবেন্ড একটা পর্যায়ে ওই আপুটাকে বাধ্য করে বাংলাদেশে ফিরে যেতে। মানে ওই ওনার হাজবেন্ডের সবকিছুই আসলে ধীরে ধীরে খারাপ লাগতে শুরু করে। এবং ওই হাজবেন্ড যখন বাংলাদেশে ব্যাক করে, তখন তার কাছে আসলে মনে হয় যে না, আমার বাচ্চাগুলো, আমার ওয়াইফটা ঠিক পরিবেশে নেই। দেখেন, এত টাকা খরচ করে, এত কষ্ট করে, এত এফোর্ট দিয়ে, ওই আপুটাও আইএলটিএস করেছিল, আইএলটিএস করে এত এফোর্ট দিয়ে আলটিমেটলি রেজাল্ট কি হলো? দুটো বাচ্চা নিয়ে একজন কতখানি যুদ্ধ করলে এই ইউকের মতো জায়গার ভিসা পায় এবং আসতে পারে এবং পড়াশোনা শুরু করতে পারে। 1 থেকে 1.5 মাসের মাথায় ওই আপুটার হাজবেন্ড তাকে বাধ্য করে বাংলাদেশে ফিরে যেতে। মানে বাধ্য করে বলতে, ওনার পছন্দ হয় না এখানকার সিচুয়েশন, আপুটা যে বাসাটায় আছে ওই বাসাটাও পছন্দ হয় না। আপুটা তারপর এক পর্যায়ে বলে যে আমি আরেকটা বাসা নেই। তো বলে যে লাভ কি, আরেকটা বাসার সিচুয়েশন যে এরকম হবে না তার কি গ্যারান্টি?
মানে এই যে বেডরুমে বেডরুমে মানুষ থাকে, মানে কোনো প্রাইভেসি নাই। হ্যাঁ, উনি তো আসলে দেখলো না প্রাইভেসিটা কিরকম। যেমন আমরা এখন একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, এটাতে একটু সময় লাগবে, তো 6-7 মাস একটু ওয়েট করতে হবে। যখন এখানকার ইনকামের সঙ্গে স্টেবিলিটি হয়ে যাবে, এখানকার সিচুয়েশনের সঙ্গে আপনারা স্টেবল হয়ে যাবেন, তখন তো ডেফিনেটলি আপনারা স্ট্রাগল পিরিয়ডটা যখন একটু কমের দিকে থাকবে, তখন তো সুন্দর মতো বাসা নিয়ে নেওয়াই যায়। তাছাড়াও ওই আপুটা আবার জবও পাচ্ছিল না, আর বাচ্চাগুলোকে রেখে কিভাবে জব করবে, ক্লাসে গিয়েছে বাচ্চাদেরকে আমার কাছে একদিন রেখে। হ্যাঁ, সো এটাই আসলে মানে রিয়ালিটিটা কি অদ্ভুত না। ওই আপুটার জন্য আমার এখনো খারাপ লাগে, এখনো ওই আপুটার সাথে কথা হয়। উনি বাংলাদেশে চলে গেছে, এতগুলো টাকা, এতগুলো পরিশ্রম, এফোর্ট, সবকিছু আসলে কোনো, সবকিছু ভ্যালুলেস, তাই না? তো এই গেল একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমারটা বললাম, এই আপুরটা বললাম। এবার যেই আপুটা আমার প্রথম বাসাটা খুঁজতে হেল্প করেছিল, সেই আপুটার কথা বলি। সেই আপুটা তো ওই যে প্রথমে একটা বাসা পেয়ে গিয়েছিল। এখন ওই আপুর বাসা ছিল কন্ট্রাকচুয়াল 6 মাসের। তো আমি যেহেতু আপনাদেরকে বলছিলাম কন্ট্রাক্টে নেওয়া ভালো, কন্ট্রাক্টে নেওয়ার আর একটা নেগেটিভ সাইড হচ্ছে, আপনি 6 মাসের কন্ট্রাক্ট করলে আপনাকে 6 মাসের ভাড়াই দিতে হবে। এটা আসলে এক এক জায়গায় এক এক রকম। যেমন আমার অ্যাপার্টমেন্টটাও আমি 6 মাসের কন্ট্রাক্টে নিয়েছি, কিন্তু আমি যদি 3 মাস পরে আমার মাইন্ড চেঞ্জ করি, আমি চলে যেতে চাই, তাহলে খুবই সিম্পল, আমার ডিপোজিটের টাকা ওনারা ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, আমি 1 মাস আগে নোটিশ দিয়ে দিব, এবং আমি যে ডিপোজিটটা ওনাদেরকে করেছি 1 মাসের রেন্ট, ওই 1 মাসের রেন্টটা লাস্টে ওরা দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু ওই আপুটা যে বাসায় কন্ট্রাক্ট করেছিল, ওটাতে সিস্টেম ছিল যে এই ডিপোজিটের মানিটা ফেরত পাবে না। সো ওই আপুটা 750 পাউন্ড কিন্তু ডিপোজিট করে ওই বাসাটা নিয়েছে, কিন্তু তাকে বাধ্য হয়ে একটা সময় পরে, 3 মাস পরে, ওই বাসাটা এনিহাও একটা পার্সোনাল রিজনে তাকে চেঞ্জ করতে হয়। তো ওই বাসাটা চেঞ্জ করার সময় হলো কি, তার প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো কিন্তু লস হলো। মানে 750 পাউন্ড কিন্তু লস হলো, কারণ ওই আপুটা 3 মাসের মাথায় বাসাটা ছেড়ে দিতে হয়েছে, থাকতে পারেনি আর। তো তার হচ্ছে ওই ডিপোজিট মানিটা কিন্তু লস হয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন যখন কন্ট্রাক্টে যেতে, তখন ডিপোজিট মানিটা যদি 6 মাসের আগে যদি বাসা ছাড়েন, তাহলে ডিপোজিট মানি ফেরত পাবেন কিনা এই বিষয়টা নিয়ে ল্যান্ডলর্ডের সাথে কিন্তু খুব ওপেন আলোচনা করে নেবেন। ঠিক আছে? যারা আসছেন, এখানে মুভ করছেন এই সেপ্টেম্বর ইনটেকে বা পরবর্তীতে যারা আসবেন, সবার জন্য আমার শুভকামনা। আশা করছি ভিডিওটা আপনাদের একটুখানি হলেও হেল্প করবে ইনশাল্লাহ। আপনারা এই দেশে আসছেন, শুধু যে খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের তা কিন্তু না, অনেক ভালো এক্সপিরিয়েন্সও হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে। তো আপনারাও ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন। আপনারাও একটু স্ট্রাগল পিরিয়ডটা পার করতে পারলেই ইনশাল্লাহ তখন আর এগুলোকে প্যারা মনে হবে না। সো সবার জন্য আমার শুভকামনা এবং দোয়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন।